রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান। যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক ধরে রাখতে ভারতের এত দৌড়াদৌড়ি, তবুও ট্রাম্প প্রশাসন যেন পাত্তাই দিচ্ছে না। বাংলাদেশকে বিপর্যস্ত করতে গিয়ে খোদ বিপর্যস্ত মোদি প্রশাসন। মোদির আসলে দুঃখের শেষ নাই। আমি চাইলাম কি আর হয়ে গেল কি, ব্যাপারটা এমন হয়ে গেছে মোদির বেলায়। মোদি চাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর সবার কাছে অবৈধ প্রমাণ করুক, যে একজন অবৈধ রাষ্ট্রপ্রধান, অবৈধ উপদেষ্টা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করছে। দেখছেন আপনারা ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো এভাবে প্রচার করছে। ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন এমনটাই ধারণা করছে বিএনপি, এবং এটা বুঝতে পেরে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ। বিএনপি হতাশ। ডক্টর ইউনূস বারবার বলছেন যে শর্ট প্যাকেজে সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু বিএনপি নট হ্যাপি অ্যাট অল। কোনোভাবেই তারা আস্থা রাখতে পারছেন এবং খুশি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিও দেখে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিং এ সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছে। এবং সবশেষে জানাবো, স্পেন থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র থাকছে বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকারের মুখ উন্মোচন। আওয়ামী লীগ সরকারে পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহারায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকেই পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের ওসি বিপ্লব কুমার সরকার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্ম নিয়ে আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী, ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এই পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা হোক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইনজীবী তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। বিপ্লবের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলেই তার শরীরে চুলকানি শুরু হয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমরা জানি বাংলাদেশের নিষিদ্ধ দল যেগুলো জামাত ইসলামী, জামাত ইসলামের পক্ষ থেকে এই স্লোগানটা সাধারণত দেওয়া হয়ে থাকে। জানা যায় চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নিয়ে বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদা ট্রেনিং করেছিল বিপ্লব, তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ ঠেকাতে বিএনপির শাসনামলে কোনো সুবিধা করতে পারেননি এমনটি ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান। 7 বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়, কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি, এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা
ঘোষণা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসের পীরগঞ্জে 20টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোন রকম শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিজি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের আগে নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারী লিপ্স ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর ভবনে অবস্থিত ছোঁয়া ফিজিও ডেন্টাল কেয়ার স্বত্বাধিকারী। তেজগাঁও থানা বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোঁয়ার স্বামী একজন কাস্টমস কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন ও বিপ্লবের সাথে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হয় তিনি কিছুই করতে পারেননি। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগের কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবার পুরো উদ্যমে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ 1175-52 করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যেতেন। কার্যালয়কে এই বিপ্লব কুমার সরকার ক্রাইম সিন ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তর্কে জড়িয়ে যান। চলুন দেখে নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিপ্লবের সেই বাদানুবাদ। এটা আমার অফিস, বিএনপি কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। ঠিক আছে, আপনি ডিক্লেয়ার ইট এজ এ ক্রাইম সিন, ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটিকে প্লেস অফ অকারেন্স ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। কাজে এটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে আমাদের যে উত্তরটা দিচ্ছি আমি এটা যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার। ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে দেশের দায়িত্ব নিতে যাচ্ছেন এমনটাই ধারণা করছে বিএনপি, এবং এটা বুঝতে পেরে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ। বিএনপি হতাশ। ডক্টর ইউনূস বারবার বলছেন যে শর্ট প্যাকেজে সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু বিএনপি নট হ্যাপি অ্যাট অল। কোনোভাবেই তারা আস্থা রাখতে পারছে না এবং খুশি হতে পারছে না। বরং আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা বক্তব্য দেখেন, বিএনপির ভারতপন্থী মহাসচিব ভবিষ্যৎ, কারণ বিএনপির মহাসচিব হবেন তো 3 জন, তার মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক মহাসচিব আমির খসরু মাহমুদ চৌধুরী হতে পারেন, আর ডোমেস্টিক সাংগঠনিক বিষয়ে রুহুল কবির রিজভী দায়িত্ব পেতে পারেন, আর যদি তাকে না দেওয়া হয় তাহলে মির্জা ফখরুলই থাকবেন, আর প্রশাসনিক বিষয়ে দায়িত্ব পাবেন সালাউদ্দিন আহমেদ। এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে, আপনাদের বলে দিই। সেই ভারতের দালাল আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন স্বল্প থেকে দীর্ঘমেয়াদী সব দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিতে চাচ্ছে। মানে স্বল্পমেয়াদী কাজও করছে, আবার দীর্ঘমেয়াদী কাজ করছে। এটা বিএনপি সন্দেহ করছে যে বলছে ডিসেম্বরে নির্বাচন, আবার এমন এমন উদ্যোগ, এমন এমন প্রজেক্ট নিচ্ছে যে প্রজেক্টগুলো লং টার্ম, যেটা ডিসেম্বরের মধ্যে এই সরকার শেষ করতে পারবে না। এখন ডিসেম্বরের মধ্যে চলে যাওয়ার ইচ্ছে থাকলে তো এই প্রজেক্টগুলো সরকার নিত না। এইভাবে সন্দেহ করছে, ঘটনা সত্য। আমি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা ধারণা করছেন এটা সত্য। ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয়, ডক্টর ইউনূস বলল। যেমন আমরা নির্বাচন হতে দিব না, আমরা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করব, প্রতিহত করব। সংস্কার ছাড়া, বিচার ছাড়া নির্বাচন আমরা মানব না। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আমরা মানব না। সরকারও জানে যে সরকার চায় ডিসেম্বর নির্বাচন, সেটা কন্ডিশনাল, ঐকমতের ভিত্তিতে, কিন্তু ঐকমত হবে না আর নির্বাচনও হবে না। এই জন্য দীর্ঘমেয়াদী অনেক সংস্কার বা নানান প্রজেক্ট সরকার হাতে নিচ্ছে, যাতে সংস্কার শেষ করে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে। আমির খসরু মাহমুদ চৌধুরী অ্যাটলিস্ট এখানে ধরতে পেরে তারা বলছেন, জানিয়ে দিচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঢিমেতাল নীতির কঠোর সমালোচনা করে। ঢিমেতাল নীতি কি, এটা আমি বুঝি না ভালো। যাই হোক, মানে ওই এক এক সময় এক এক কথা বলা, ধীরে চলো নীতি, কথা কাজে মিল নাই, এগুলো হতে পারে ঢিমেতাল নীতির অর্থ। আসলে কথা কাজের মিল আছে, এক এক সময় এক এক কথাও না। 2টা প্যাকেজ দিয়ে দিছে যে শর্ট প্যাকেজ নেবেন না লং প্যাকেজ নেবেন। শর্ট প্যাকেজ নিলে ডিসেম্বর নির্বাচন, আর বড় প্যাকেজ নিলে আগামী বছরের জন্য নির্বাচন, আর তাও কন্ডিশনাল, যে সবাই একমত হলে নির্বাচন হবে, একমত না হলে কেন একমত না সেটা তো দেখার দায়িত্ব সরকারের। এটাকেই ঢিমেতাল নীতি বলছে। সরকার সবকিছুর দায়িত্ব নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেন আপনাদের দায়িত্ব দিবে? সরকার মানেই তো সবকিছু দায়িত্ব নেবে, সরকারের কাজই তো দায়িত্ব নেওয়া। তিনি বলেন অন্তর্বর্তী সরকার
বাংলাদেশের আগামী দিনে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, এরপরও যদি কিছু থাকে সবকিছু দায়িত্ব নিতে যাচ্ছে। সরকার আকার ও পরিধি আরো বড় করছে, অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়া, এর মাধ্যমে জনগণের মালিকানায় ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। এই সরকার জনগণের সরকার, যে কোনো সরকারের চাইতে গণতান্ত্রিক সরকার, ম্যান্ডেট প্রাপ্ত সরকার, নট ইলেকট্রাল ম্যান্ডেট বাট পপুলার ম্যান্ডেট। এখানে দেখেন দর্শক, এখানে এই যে সরকারের পরিধি বাড়ানো, নতুন নতুন উপদেষ্টা নিয়োগ, মানে এটাকেও সন্দেহের চোখে দেখছে। হ্যাঁ, রাইট, সরকার দেশে আরো শক্ত নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে, প্রকৃতপক্ষে শাসন করতে যাচ্ছে, যাতে বিএনপি ভোট চুরি করতে না পারে। আমির খসরু মাহমুদ চৌধুরীর ধারণাটা অনেকাংশে সঠিক, আমি ব্যাখ্যা করলাম। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই একটি উদ্দেশ্যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। তারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। এগুলো বাংলাদেশের মানুষের ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা সবার জনগণের রাষ্ট্রে ফিরে পাবো। সবাই এ বিষয়ে, সবার মধ্যে বিষয়ে ঐক্যমত ছিল, এখন আছে। রাইট, 100% এগ্রি করি। কিন্তু এই যে বিষয়ে আপনারা লড়াই করেছিলেন, ওই বিষয়টা তো অলরেডি আমরা অনেকটা অ্যাচিভ করেছি বা অ্যাচিভ করতে যাচ্ছি। যেমন এই কথাটা দেখেন, আমরা সবাই একটি উদ্দেশ্যে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি, যারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। মানে ওই অধিকারগুলো ফিরে পেতে আমরা লড়াই করেছি, তাই না? তাহলে আমরা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি, সবাই রাজনীতি করছি, গণতন্ত্র ফিরে পেয়েছি, আমরা মত প্রকাশ করছি, যা ইচ্ছা তা করতে পারছি, সরকারকে গালাগালি করতে পারছি, রাষ্ট্রের ডিসিশন মেকিং প্রসেসে অংশগ্রহণ করতে পারছি, মতামত দিতে পারছি, এগুলো তো আমরা করছি। একটা সাংবিধানিক অধিকার, একটা নতুন সংবিধান তৈরির চেষ্টাও চলছে। তিনি বলেন, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমরা সেদিকে আর নেই। কেননা রাষ্ট্রের মালিকানা, রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে না। সবই ঠিক আছে, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক অর্ডার বাংলাদেশ ফিরিয়ে আনার যে কাজ, সেটি পিছিয়ে যাচ্ছে। মানে ডিসেম্বর নির্বাচন হবে, এটাকে যদি মানতে পারছেন না, পিছিয়ে যাচ্ছে না, বরং এটাকে সুষ্ঠু করার চেষ্টা করা হচ্ছে। আপনারা ভোট চুরি করবেন, এই জন্য এটা সুষ্ঠু করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা আরো বলেন যে এই কাজগুলো নির্বাচিত সরকার করার কথা, নির্বাচিত সংসদের করার কথা, সংসদে আলোচনার মাধ্যমে হওয়ার কথা। আজ মনে হচ্ছে সেগুলো কিছু লোকের হাতে চলে গেছে। না, কিছু লোকের, যেটা ওই সংসদের মধ্যে 300 জন, 350 জন লোক করার কথা, যদিও একজনে করার কথা 300-350 জনের নামে, যেমন শেখ হাসিনা করেছিল, 300-350 জন ছিল ধৈঞ্চা। ওইরকম এখন তারেক রহমান বাদে বিএনপির অন্য সবাই হচ্ছে ধৈঞ্চা, তারেক রহমান যা বলবে ওটাই শেষ। মানে এখন একদলীয় একটা শাসন চাই তো। কিন্তু এখন হচ্ছে কি, এখন হচ্ছে সবার, জনগণ মতামত দিতে পারছে, সব স্টেক হোল্ডারদের মতামত নেয়, সরকারি দল, বিরোধী দল, সংসদের ভিতরে বাইরে, রিক্সা চালক, ভ্যান চালক, সবার মতামত নিয়ে সরকার সংস্কার করতে যাচ্ছে। এই তথাকথিত এই বিএনপির ভুয়া ফেক পার্লামেন্টারিয়ান সিস্টেমের মধ্যে রাখছে না। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরীর উপলব্ধি সঠিক যে সরকার উপদেষ্টা পরিষদ বাড়ছে, আরো নানান উদ্যোগ নিচ্ছে। এর মানে সরকারও জানে, তারা স্বল্প প্যাকেজে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বললো, এটা যে সম্ভব নয় এটা জানে। এই জন্য বিএনপির মন খারাপ, বিএনপি পাগল হয়ে যাচ্ছে। তো দর্শক, কিছু করার নেই। বিএনপির যেহেতু এই সঠিক উপলব্ধিটা হচ্ছে যে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদৌ হবে না, কোনো না কোনো কারণ দেখিয়ে নির্বাচন পেছানো হবে অথবা স্থগিত করা হবে, এমনকি তফসিল ঘোষণা করা হলো নির্বাচন হবে না, এটা আপনার নিশ্চিত। এমনকি ভোটের দিন চলে আসলেও কয়েক ঘন্টার মধ্যে ভোট স্থগিত হয়ে যাবে। তো বিএনপি এটা বোঝে, আমরা বুঝিয়ে দিচ্ছি, তাছাড়াও বিএনপিও বোঝে। এই জন্য বিএনপির সামনে রাস্তা একটাই, যে এই কারচুপি করে ক্ষমতা আসার চেষ্টাটা বাদ দিয়ে সংস্কারে রাজি হন, তারপরে গণমুখী রাজনীতি করেন, চাঁদাবাজি ছেড়ে দেন, লুটপাট ছেড়ে দেন, আলাদা পলিটিক্যাল ইকোনমি তৈরি করেন, পার্টি ইকোনমি তৈরি করেন, যাতে নেতাকর্মীরা চাঁদাবাজ আর লুটপাটে না জড়ায়, জনগণের সেবা করার রাজনীতি করেন এবং তার তরুণদের হাতে নেতৃত্ব দেন। তারপরে প্রতিযোগিতা করেন, বাংলাদেশে একটা হেলদি কম্পিটিশন হবে, একটা সুন্দর ডেমোক্রেসি আসবে, যেখানে বিএনপির এই কারচুপি বা তাদের এই 2 নম্বরের চেষ্টা, এটা কখনোই। বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। আলহামদুলিল্লাহ, এই কাজটা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। চীন সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা দিচ্ছে সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত, আমেরিকার সাথে, দীর্ঘমেয়াদে। কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা। কৌশলটা দীর্ঘমেয়াদী হবে। আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয়, আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই।
এভাবেই সূক্ষ্ম ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে। আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা চীনের বলয়ে ঢুকে আমেরিকা থেকে দূরে সরে গেছে। একমাত্র পাকিস্তানি এই অঞ্চলে চীন আর আমেরিকার সাথে সেই 70 দশকে যুগপৎ একই রকম ভালো সম্পর্ক রেখে আসছিল, সে আরেক গল্প। তবে মনে রেখেন, আজকের চীনের পরাশক্তি হিসেবে উত্থানের পিছনে পাকিস্তানের ভূমিকা আছে। 1971-এ পাকিস্তান চীন আর আমেরিকার সম্পর্ক তৈরিতে কাজ করছিল। এটা অন্য আলাপ, যাই হোক, সে আলাপ আজকে না। আমরা আজকে আলাপ করব কিভাবে আমরা চীনের সাথে সুসম্পর্ক রাখাও আমেরিকার সাথে একই মাত্রায় ভালো সম্পর্ক রাখতে পারি। যদিও আমরা জানি যে প্রফেসর ইউনূসের আমেরিকান লবির সাথে ভালো সম্পর্ক আছে, বাট স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রফেসর ইউনূসকে তো আমরা চিরজীবন পাবো না। কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাবো। কি সেটা? আসেন সেই আলাপটা করি। আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা, যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত। যে নির্বাচনী প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে। কি হইতে পারে সেটা? আমরা ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ। না, আমরা সব দেশের সাথে না, বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি। আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির চেয়ে রপ্তানি 3 গুণ বেশি করে। মানে 2022 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে $283 কোটি পণ্য আমদানি করছে, যা দেশের মোট আমদানির 3.7%। একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $780 কোটি পণ্য। এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 20%, 19.2%। এটা আমাদের শুনতে ভালো লাগে, তাই না? আমাদের ভালো লাগবে। কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে? আমরা তোমাদের থেকে কিনি এত বেশি, তোমরা কেন আমাদের থেকে কম কেন? এটা তো আমেরিকা বলবে, তাই না? আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে। এদিকে আমাদের ভালো লাগে না তো আমরা বারবার মনে করাই দিই না এটা? আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে, তাই না? তাইলে তো আমরা কিছু কিনলেই পারি, তাই না? জি না, যা কিছু কিনলে হবে না, আমাদের এমনভাবে কিনতে হবে যা আমাদের লাগে, প্রতিনিয়ত লাগবে অনন্তকাল ধরে, আর আমরা সেটা কিনবো। ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটর কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে। এই সিনেটররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে, আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে। এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্রেটরা থাকবে, রিপাবলিকানরাও থাকবে। আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেটগুলোর বাই পার্টিজান 2 পার্টিরই সাহায্য পাবো, কারণ একা কথা বলে, তাই না? তো কিভাবে আমরা কাজটা করব? বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি করে খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি করবে, যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে। এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্য আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা, যেমন ট্যারিফ হ্রাস, কোটা বৃদ্ধি, এগুলো নিশ্চিত করবে। পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশে রপ্তানি বাড়ায় বাণিজ্য ভারসাম্য উন্নত করা হবে। এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এটা বাংলাদেশের জন্য রাজনৈতিক লাভ বয়ে আনবে। এই পরিকল্পনায় যাওয়ার আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বেছে নিলাম, কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই কূটনীতিতে লিপ্ত হইতে চাই। আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে, মানে আমেরিকার হৃদয়। আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই, আসেন আমরা বুঝে দেখি। আমেরিকার হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায়, যা আমেরিকার অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড। তাদের ভৌগোলিক অবস্থান, কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্য তাদেরকে হার্টল্যান্ড বলা হয়। এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে। তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব। তো কেন এটাকে হার্টল্যান্ড বলা হয়? 1 নম্বর কারণ হইতেছে এটা কৃষির কেন্দ্রস্থল। যেমন আইওয়া, নেব্রাস্কা, কানসাস, ইলিনয়, সাউথ ডাকোটা, এইটা আমেরিকার সোয়াবিন, ভুট্টা, গম, গবাদি পশু এই উৎপাদনের 60%-এর বেশি যোগান দেয়। যেমন ধরেন আইওয়া একাই যুক্তরাষ্ট্রের 30% সোয়াবিন উৎপাদন করে। 2 নম্বর কারণ হইতেছে ভৌগোলিক অবস্থান। এই রাজ্যগুলা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে, তাই না? দেখতেছেন তো, যা দেশটাকে পূর্ব পশ্চিম উপকূলের সাথে সংযুক্ত করছে। 3 নম্বর কারণ হচ্ছে সাংস্কৃতিক প্রতীক, এটা আমেরিকার। হার্টল্যান্ডকে আসলে রিয়েল আমেরিকা বলা হয়, যেখানে কঠোর পরিশ্রম, পারিবারিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক ঐক্য এটা প্রাধান্য পায়। তো এই হার্টল্যান্ডের রাজনৈতিক গুরুত্বটা কেন বেশি? 5টা কারণ আছে রাজনৈতিক গুরুত্ব বেশি হওয়ার কারণে। 1 নম্বর কারণ হইতেছে এইটা প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ামক। আইওয়া ককাস, এইটা প্রত্যেক প্রেসিডেন্ট নির্বাচন চক্রের প্রথম প্রাইমারি প্রতিযোগিতা হয় এইখানে আইওয়াতে। এখানে যে প্রার্থী জয়ী হয় মিডিয়া কাভারেজ বেশি পায়, ন্যাচারালি প্রথম হয়েছে ইলেকশন। যেমন জিমি কার্টারে যে 1976 সালে, ওবামা 2008 সালে এইখানে জিতেই নিশ্চিত করছিল সে আসলে জিতে যাবে ফাইনাল ইলেকশনে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রাল কলেজের ভোট। হার্টল্যান্ড রাজ্যগুলোতে মোট 40 থেকে 50টা ইলেকট্রাল ভোট আছে, যেমন মিসৌরিতে 10টা, আইওয়াতে 6টা। এইগুলো কিন্তু সুইং স্টেট, মানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইখানকার ভোটগুলা। 3 নম্বর হইতেছে কৃষি লবির শক্তি। আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশন, AFBF,
এবং ন্যাশনাল কর্ন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন এর মতো সংগঠনগুলো কৃষিনীতি তারপরে ভর্তুকি বাণিজ্য চুক্তিতে সরাসরি প্রভাব রাখে মার্কিন নীতি নির্ধারণে। যেমন চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের সময় হার্টল্যান্ড সিনেটররা ট্রাম্পকে চাপ দিয়েছিলেন যে সোয়াবিন রপ্তানির এই যে সমাধান করতে, দেখছেন। 4 নাম্বার হচ্ছে এনার্জি নীতিতে প্রভাব এই অঞ্চলের। এরা ইথানলের উৎপাদন করে, ইথানল মানে মদ তৈরিতে লাগে আর কি। ওই আইওয়া আর নেব্রাস্কা যুক্তরাষ্ট্রের 50% ইথানল উৎপাদন করে। আমেরিকার জ্বালানি নীতি তাদেরকে বাদ দিয়ে করতে পারে না। হার্টল্যান্ডের সিনেটররা প্রায় জ্বালানি মিশনে ইথানল ম্যান্ডেট আছে, যেমন এই যে রিনিউয়েবল ফুয়েল স্ট্যান্ডার্ড এই সমস্ত বাধ্যতামূলক করার জন্য ভোট দেন। 5 নম্বর হচ্ছে বাণিজ্য নীতিতে প্রভাব। হার্টল্যান্ডের রাজ্যগুলো কৃষি রপ্তানির উপরে নির্ভরশীল, যেমন আইওয়ার 30% অর্থনীতি কৃষি সম্পর্কিত। তাই বাণিজ্য চুক্তি বা ট্যারিফ ইস্যুতে তাদের যে মতামত সেটা সরাসরি ওয়াশিংটনের সিদ্ধান্তকে প্রভাবিত করে। 6 নম্বর হচ্ছে সাংস্কৃতিক যুদ্ধের প্রতি। হার্টল্যান্ড রাজ্যগুলো এগুলো রক্ষণশীল এলাকা। এইখানে যেমন ধরেন গর্ভপাত বিরোধী আইন, তারপরে বন্দুক অধিকার, ট্রাম্পের মতো প্রার্থীরা এইখানে এই যে সাইলেন্ট মেজরিটি তার সমর্থন পায়। এইবার এসে বুঝে দেখি একটা খুব ইন্টারেস্টিং জিনিস, হার্টল্যান্ডের 5টা প্রধান রাজ্য কি এবং তাদের প্রভাবগুলো কোথায় কোথায়। এডিটর সাহেব এটা একটু দেখান, এই যে প্রভাবগুলো, রাজ্যের নাম লিখবেন, তারপরে প্রধান পণ্য লিখবেন, রাজনৈতিক নেতা কে ওই অঞ্চলের প্রধান, আর প্রভাবের ক্ষেত্রটা কি। যেমন ধরেন আইওয়া, প্রধান পণ্য কি? প্রধান পণ্য সোয়াবিন, ভুট্টা। এর রাজনৈতিক নেতা হচ্ছে চাক গ্রাসলি, সিনেটর। এইটা কোন কোন ক্ষেত্রে সে প্রভাব রাখে? যেমন কৃষিনীতিতে সে প্রভাব রাখে, ইথানল নীতিতে প্রভাব রাখে। তারপরে ধরেন নেব্রাস্কা, প্রধান পণ্য হচ্ছে গবাদি পশু, ইথানল, আর রাজনৈতিক নেতা হচ্ছে ডেভ ফিশার, সিনেটর, এ জ্বালানি নীতিতে প্রভাব রাখে। তারপরে ধরেন কানসাস, এটা গম, সিরিয়াল এগুলো উৎপাদন করে, এর প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে জেরি মোরান, এটা বাণিজ্য চুক্তিতে এটা প্রভাব রাখে। তারপরে ধরেন ইলিনয়, এটার প্রধান পণ্য হচ্ছে সয়াবিন, এইটার প্রধান রাজনৈতিক নেতা হচ্ছে ডিক ডারবিন, এটা ট্রান্সপোর্টেশন অবকাঠামোতে এটা ভূমিকা রাখে। তারপরে ধরেন সাউথ ডাকোটা, এটা গবাদি পশু, ভুট্টা, এটার রাজনৈতিক নেতা হচ্ছে জন থিয়ন, আর আদিবাসী নীতিতে ভূমিকা রাখে। হার্টল্যান্ডের সাথে বাণিজ্য কেন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে, আসেন এটা একটু বুঝে দেখি। হার্টল্যান্ড রাজ্যগুলোর সাথে বাণিজ্য বা কূটনৈতিক সম্পর্ক গড়ে তুললে বাংলাদেশ কয়েকটা সুবিধা পেতে পারে। 1, কৃষি আমদানিতে রাজনৈতিক সমর্থন পেতে পারে। আইওয়া বা নেব্রাস্কার সোয়াবিন, গম আমদানি বাড়লে তাদের সিনেটররা বাংলাদেশের পক্ষে ট্যারিফ হ্রাস বা জিএসপি পুনর্বহালের লবি করবে। তো এই জিনিসটা আবার একটা পুরাটা একটু সামারি করে দেখি একটু। তো আমরা তো দেখলাম যে কোন কোন আমেরিকান স্টেটের সাথে আমরা বাণিজ্য করবো, আর সেই বাণিজ্য উদ্যোগের সাথে কোন রাজনীতিবিদকে যুক্ত করবো সেটা তো প্রথমে আমাদের চিহ্নিত করতে হবে। এবং আমরা দেখলাম যে কৃষি প্রধান রাজ্যগুলো কি কি, আইওয়া, এখানে সোয়াবিন, ভুট্টা পাওয়া যায়, টেক্সাস গম, গবাদি পশু, ইলিনয় সোয়াবিন, ক্যালিফোর্নিয়া বাদাম, দুগ্ধজাত পণ্য, নেব্রাস্কা গবাদি পশু, এগুলো যুক্ত হতে পারে। আমি যেগুলো দেখালাম এটার বাইরে এই রাজ্যগুলো যুক্ত হতে পারে। এই রাজ্যগুলো কৃষি রপ্তানির উপর নির্ভরশীল এবং তাদের প্রতিনিধিরা, সিনেটররা বাণিজ্য চুক্তির মাধ্যমে কৃষকদের স্বার্থ রক্ষায় সক্রিয়। ট্রাম্প সমর্থিত রাজ্যগুলোতে রিপাবলিকান নেতাদের সাথে সম্পর্ক গড়ে তুললে যুক্তরাষ্ট্রের ফেডারেল পর্যায়ে সমর্থন পাওয়া সহজ হবে। এই স্টেটগুলোর প্রভাবশালী সিনেটরগুলো তো আমরা দেখলাম, নাম দেখলাম, শুনলাম। এর বাইরেও ধরেন টেক্সাসে টেড ক্রুজ আছে, ও কিন্তু রিপাবলিকান সিনেটর, আর জন কর্নিন আছে, সেও রিপাবলিকান সিনেটর। নেব্রাস্কার ডেভ ফিশার, সে কিন্তু রিপাবলিকান সিনেটর। এরপরে আমরা করবোটা কি? আমরা স্টেট স্তরে চুক্তি এবং কূটনীতি শুরু করতে হবে। এর মধ্যে করতে হবে MOU সিগনেচার করতে হবে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এই যে টার্গেট রাজ্যগুলো সেটার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করে গম, সোয়াবিন, ডাল ইত্যাদি আমদানি নিশ্চিত করা বাংলাদেশ আমাদের লাগেই। বাংলাদেশ প্রত্যেক বছর আইওয়া থেকে 1 মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করতে পারে। তারপর করতে হবে রাজনৈতিক লবিং। আমেরিকান সিনেটরদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানাতে হবে এবং কৃষিখাতের সম্ভাবনা দেখাতে হবে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ট্রেড কাউন্সিল গঠন করতে হবে, যা টেক্সাস, আইওয়ার মতো রাজ্যের সাথে সংযোগ স্থাপন করবে। আমরা আরো অনেক কিছু করতে পারি, যেমন ধরেন বাংলাদেশ আইওয়া এগ্রিকালচারাল পার্টনারশিপ, এরকম ইভেন্ট আয়োজন করতে পারি যেখানে আমেরিকান কৃষক এবং বাংলাদেশি ক্রেতাদের সংযুক্ত করা হবে। এই কৌশল যে কাজ করে এটা চীন করে দেখাইছে 2020 সালে। চীন আইওয়ার সাথে 200 বিলিয়নের সোয়াবিন চুক্তি করছিল, যা চীন আর আমেরিকার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করছিল। এখন ধরেন কতটা খাদ্যপণ্য আমদানি করা যাইতে পারে? আমার হিসাবে, আমি তো এক্সপার্ট না, তারপরেও আমার যেটুকু পড়ে শুনে দেখলাম আর কি, ধরেন আইওয়া থেকে সোয়াবিন, ভুট্টা 5 বছরে বার্ষিক 1 মিলিয়ন টন সোয়াবিন আমদানি চুক্তি করা যেতে পারে। 500 মিলিয়ন এটার দাম হবে আর কি প্রত্যেক বছরে। টেক্সাস থেকে গম, তারপরে গরুর মাংস, এটা আমরা আনতে পারি। তারপরে প্রক্রিয়াজাত গম, আটা, ময়দা, হালাল গরুর মাংস আমদানি, এটা প্রায় $200 মিলিয়ন মতো করা যেতে পারে। ক্যালিফোর্নিয়া থেকে দুধের পণ্য, দুগ্ধজাত পণ্য, পাস্তুরাইজড মিল্ক পাউডার, এটা ধরেন প্রায় 100 মিলিয়ন বছরে আমরা আমদানি করতে পারি। এরপরে যা করতে পারি তা হইতেছে আমদানিকে রপ্তানির সুবিধায় রূপান্তর করা। যেমন ধরেন ট্যারিফ কমানোর জন্য চাপ দেওয়া। বাংলাদেশি পোশাক শিল্পের জন্য আমেরিকার বাজারে ট্যারিফ বর্তমানে এটা বোধহয় 15.5% মতো। তো এইটা কমানোর জন্য আমরা বলতে পারি, চুক্তি শর্ত হিসেবে দিতে পারি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা তোমাদের সোয়াবিন কিনবো, তোমরা আমাদের তৈরি পোশাকের ট্যারিফ কমাও। ট্যারিফ যদি হ্রাস পায় তাহলে রপ্তানি 20% বাড়ানো সম্ভব। আরও জায়গা আছে, যেমন কোটা বৃদ্ধি। চামড়া এবং হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি কোটা বাড়ানোর দাবি করতে পারি আমরা। এটা কিন্তু কোটার মধ্যে থাকার কারণে আমরা আরও বেশি রপ্তানি করতে পারতাম, পারি না এখন।
এছাড়াও যেটা করা যেতে পারে সেটা হইতেছে ধরেন স্পেশাল ইকোনমিক জোন করা যেতে পারে, আমেরিকান কোম্পানিগুলোকে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের জন্য উৎসাহিত করা যেতে পারে, যা যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করবে। যেমন ধরা যাক মেডিকেল ডিভাইস, ওরা এটা আমাদের এখানে উৎপাদন করতে পারে, খুব অল্প জায়গা লাগবে কিন্তু অনেক প্রচুর দাম। আর কি করা যায়? যেমন ধরেন ভ্যালু অ্যাডেড রপ্তানি বৃদ্ধি, প্রক্রিয়াজাত খাবার রপ্তানি, আমেরিকা থেকে আমদানিকৃত সোয়াবিন তেল উৎপাদন করে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে আমরা রপ্তানি করতে পারি, জয়েন্ট ভেঞ্চার করতে পারি আমেরিকান কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপ করে, এগুলো প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেজিং, যেমন আমরা হালাল ফুড এইটার প্যাকেজিংগুলো করতে পারি, করে আবার আমেরিকাতেই বিক্রি করতে পারি। এটার উদাহরণ আছে কিন্তু, যেমন ধরেন ভিয়েতনাম আমেরিকান কাঁচামাল আমদানি করে, ইলেকট্রনিক্সের উৎপাদন করে এবং বছরে 126.5 বিলিয়ন ডলারের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করে ভিয়েতনামে। এইটা হইতেছে তাদের মোট রপ্তানির প্রায় 1/3। কি পরিমাণে রপ্তানি করে চিন্তা করেন। এই কাজে কেমন ফলাফল আসতে পারে এটা অনুমান করাটা কঠিন, তবে আমরা যদি খুব কম করেও ধরি আর কি, তাহলে আমাদের বাণিজ্য ঘাটতি তো আমেরিকার সাথে হ্রাস পাবে। 5 বছরের রপ্তানি আমরা প্রায় 12 বিলিয়নের মতো করতে পারবো, আমদানি করবো 8 বিলিয়ন, নিয়ে যাওয়া সম্ভব আমদানি 8 বিলিয়নে। এর বাইরে কি করতে হবে? এর বাইরে 1 নাম্বার করতে হবে মিডিয়া ন্যারেটিভ এবং ম্যানেজমেন্ট করতে হবে। আমেরিকাতে প্রচারণা চালাতে হবে যে এরকম বলবে যে বাংলাদেশ যেভাবে আমেরিকার হার্টল্যান্ড রাজ্যগুলোকে সাহায্য করছে। ডকুমেন্টারি করতে পারি, ফক্স বিজনেসে করতে পারি, সিএনবিসিতে করতে পারি, সিএনএনে করতে পারি। তারপরে এই স্টেটগুলোতে ভিজিট, বাংলাদেশের প্রধান উপদেষ্টা আইওয়াতে যেতে পারে, টেক্সাসে যেতে পারে এবং কৃষকদের সাথে সরাসরি আলাপ করতে পারে। প্রফেসর ইউনূস এটা খুব ভালো করতে পারেন এবং ওনার সম্পর্ক আছে স্টেটগুলোর সাথে। গ্রামীণের অপারেশন আমার ধারণা অনেকগুলো স্টেটে আছে। এবং আমরা ন্যারেটিভ তৈরি করব, আমরা ট্রাম্প প্রশাসনকে বোঝাবো যে বাংলাদেশের এই উদ্যোগকে ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানো নীতির সাফল্য হিসেবে উপস্থাপন করতে হবে। ট্রাম্পকে বলতে হবে যে দেখিছো আমরা ছোট দেশ কিন্তু তোমার বাণিজ্য ঘাটতি কিন্তু কমাই দিলাম, এই উদ্যোগ আমরা নিজে থেকেই নিচ্ছি। ট্রাম্পকে একটা টকিং পয়েন্ট দেওয়া গেল, তো সাপ্লাই দিলাম, আমরাই দিলাম। বাংলাদেশের সাফল্য ট্রাম্পকে অন্যান্য দেশের সাথে আলোচনায় ব্যবহার করতে, নেগোসিয়েট করতে সাহায্য করবে, যে বলবে যে বাংলাদেশের মতো দেশ যদি বাণিজ্য ঘাটতি কমাইতে পারে আপনারাও কমান। ইন্ডিয়াকে বলবে তোমরা কমা বাণিজ্য ঘাটতি, ইন্ডিয়াকে চাপে ফেলতে পারবো সামে, বুঝছাও? এগুলো হইতেছে গ্রিঙ্গি বুদ্ধি, বুঝছাও? ইন্ডিয়াকে কোন দিক থেকে দিমু বাটে ফেলিয়া টেরো পাবে না। এখন কবে আপনি তো সব কয়া দিলেন যে আগে থেকে পাতলা পায়খানা ছোট, ইন্ডিয়া তো চাইলেই আর আমাদের এই উদ্যোগকে বন্ধ করতে পারবে না, তাই না? এটা তো কয়া দেওয়া লাগে। আর এটা বাগড়া দিলে কত প্ল্যান আছে, মেলা প্ল্যান, হাজার হাজার প্ল্যান বের করা যাবে। বাংলাদেশের জন্য কৌশলগত ভারসাম্য রক্ষা করা হলো দীর্ঘমেয়াদী কূটনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি। চীনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, একই সাথে আমেরিকার সাথে একটা শক্তিশালী এবং টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা আমাদের জন্য অপরিহার্য। আমরা যদি আমেরিকার হার্টল্যান্ড রাজ্যগুলোর সাথে কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণ করতে পারি, তাহলে সেই সম্পর্ক শুধু অর্থনৈতিক সমৃদ্ধি না, বরং কূটনৈতিক অবস্থানকেও শক্তিশালী করবে। এই নতুন পথ চলা আমাদের শুধু বাণিজ্য ঘাটতি পূরণে সাহায্য করবে না, বরং রাজনৈতিক প্রভাব বিস্তারের একটা সুবর্ণ সুযোগ তৈরি করে দেবে। বুদ্ধিমত্তার সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে পারলেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে একটা স্থিতিশীল এবং আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দীর্ঘমেয়াদে রক্ষা পাবে। আমাদের এই কৌশল শুধু বাংলাদেশ আমেরিকা সম্পর্কের একটা নতুন অধ্যায় না, বরং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করার প্রতিশ্রুতি। আসেন এই কৌশলগত চিন্তার উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে আগায় যাই। বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজে যদি একসাথে আগায়, আমাদের সাফল্য সুনিশ্চিত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।